রাজস্থান সরকার করলেন কি, সুপ্রিম কোর্টে চলে গেলেন, গিয়ে বললেন আমার এই লোক কাজ করেছে 100 দিনের কাজে, এবং 100 দিনের কাজের যে নিয়ম, রেগার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে তাদের মজুরি প্রাপ্য, কিন্তু কেন্দ্র আমায় দিচ্ছে না। তার সুপ্রিম কোর্ট একটাই হিয়ারিং হয়েছিল, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিল যে তুমি দিয়ে দাও, এবং রাজস্থান সরকার কিন্তু সেই বকেয়া টাকা পেয়ে গেলে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, তার তো ওই কপিল সিব্বাল, ওই অভিষেক মনু সিংভি, ওই বড় বড় সব অ্যাডভোকেট আছেন, 30 লাখি 35 লাখি 40 লাখি, তা উনি ওদের দিয়ে একটা মামলা করাচ্ছেন না কেন যে আমার 100 দিনের কাজ আটকে দিয়েছে? যাচ্ছেন না একটাই কারণে, যে রাজস্থান সরকারের লুকোনোর কিছু ছিল না। তারা ওই 100 দিনের কাজের নামে টাকা চুরি করেনি, তারা ভুয়ো জব কার্ড দেখিয়ে টাকা লুট করেনি। ধর্মতলাটা কোনো ব্যক্তি বিশেষের পৈতৃক জমিদারি নয়, কারোর বাপের জায়গা নয়। ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ধর্ণা দিতে পারেন, তাহলে যারা বঞ্চিত গ্রুপ ডি চাকরি প্রার্থী তারাও ধর্ণা দিতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধর্মতলায় কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন। ঠিক সেই সময় আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী নিজের দপ্তর অর্থাৎ গ্রুপ ডির কর্মপ্রার্থীরা, তারা সেই দপ্তরে বিভিন্ন দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে ধর্না সামিল হলেন, এবং পুলিশ তাদের সেই ধর্না থেকে উচ্ছেদ করলো। বিষয়টি কীভাবে দেখছে? প্রথম কথা, মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, তা মাননীয় প্রশাসন, রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায়যাত্রা হচ্ছে, এই মাধ্যমিক পরীক্ষার কারণে সেই ন্যায়যাত্রার র্যালির অনুমতি দেননি। তা মাধ্যমিক পরীক্ষার জন্য যদি একটা র্যালির অনুমতি না দেয়া যায়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি সেই মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে ধর্নায় বসছেন, এবং হয়তো আগামী দিনে চলবে। তো এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। দ্বিতীয় বিষয়টা, উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছেন। তা আমি খুব বিনীতভাবে একটা প্রশ্ন ওনাকে করতে চাই। বঞ্চনার মধ্যে সবথেকে বড় জায়গা হচ্ছে যে 100 দিনের কাজের টাকা। রাজস্থান সরকার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, এবং রাজস্থান সরকার করলেন কি, সুপ্রিম কোর্টে চলে গেলেন, গিয়ে বললেন আমার এই লোক কাজ করেছে 100 দিনের কাজে, এবং 100 দিনের কাজের যে নিয়ম, রেগার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে তাদের মজুরি প্রাপ্য, কিন্তু কেন্দ্র আমায় দিচ্ছে না। তার সুপ্রিম কোর্ট একটাই হিয়ারিং হয়েছিল, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিল যে তুমি দিয়ে দাও, এবং রাজস্থান সরকার কিন্তু সেই বকেয়া টাকা পেয়ে গেলে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, তার তো ওই কপিল সিব্বাল, ওই অভিষেক মনু সিংভি, ওই বড় বড় সব অ্যাডভোকেট আছেন, 30 লাখি 35 লাখি 40 লাখি, তা উনি ওদের দিয়ে একটা মামলা করাচ্ছেন না কেন যে আমার 100 দিনের কাজ আটকে দিয়েছে? এটা তো সাংবিধানিক দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের, এবং যদি সত্যি সত্যি ওনার টাকা আটকে গিয়ে থাকে, তাহলে তো কেন্দ্রীয় সরকার টাকা দিতে বাধ্য। তো উনি আদালতে যাচ্ছেন না কেন? যাচ্ছেন না একটাই কারণে, যে রাজস্থান সরকারের লুকোনোর কিছু ছিল না। তারা ওই 100 দিনের কাজের নামে টাকা চুরি করেনি, তারা ভুয়ো জব কার্ড দেখিয়ে টাকা লুট করেনি, যার ফলে তাদের স্বচ্ছতা ছিল। তারা সোজা সাপটা সুপ্রিম কোর্টে গেছে, কেন্দ্রীয় সরকারের কাছে এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তারা পেয়ে গেছে, মিটে গেছে। তো উনি যান না আদালতে, উনি আদালতে যেতে পারছেন না এই কারণেই, যাতে করে সত্যটা প্রকাশ না হয়ে পড়ে। তা এই ধরনের নাটক উনি করুন, আমাদের কিছু বলার নেই। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসছেন, তখন আরও যারা বঞ্চিত তারা ধর্নায় বসে আছেন, তাদের জন্যে, তাদের অভিযোগটা ওনার বিরুদ্ধে। তা তারা এত বছর ধরে বসে আছেন, বিভিন্ন নিয়োগ চেয়ে, সে প্রাইমারি স্কুলের টিচার বলুন, সে গ্রুপ ডি নিয়োগ প্রার্থী বলুন, সে হাই স্কুল কলেজ থেকে আরম্ভ করে সরকারি চাকরি, যে কোনো জায়গায় আপনি যাবেন, বিভিন্ন করে বসে আছে। তা তাদের অভিযোগ তো ওনার বিরুদ্ধে, যে তাদের হকের চাকরিটা তার দলের নেতা মন্ত্রীরা চুরি করে বেচে দিয়েছে। তা সেই বঞ্চনার উনি অবসান ঘটাচ্ছেন না কেন? আজকে যখন গ্রুপ ডির কর্মপ্রার্থীরা ওখানে অবস্থান করতে গেছে, তাদের এই অধিকার, এটা
ওই ধর্মতলাটা আমি একদম ভাষা সম্পর্কে যথেষ্ট সংযত থেকেই বলছি, ধর্মতলাটা কোনো ব্যক্তি বিশেষের পৈতৃক জমিদারি নয়, কারোর বাপের জায়গা নয়। ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ধর্ণা দিতে পারেন, তাহলে যারা বঞ্চিত গ্রুপ ডি চাকরি প্রার্থী তারাও ধর্ণা দিতে পারবেন, এবং তাদেরকে ওই মুখ্যমন্ত্রী পুলিশ তাদের মেরে ধরে নিয়ে চলে যাচ্ছেন। যখন নিয়োগ প্রার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, একটা মিছিল করছেন, পুলিশ তাদের হাত কামড়ে দিচ্ছে, পুলিশ তাদের বেধড়ক মারছে। এ কি, কোন রাজত্বে আমরা বাস করছি? স্যার, গ্রুপ ডি কর্মপ্রার্থী যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী আগে আয়নায় নিজের মুখটা দেখুক, এটা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, এই কথাটা ওনারা অত্যন্ত সঠিকভাবে বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার কি? আপনি যদি দেখেন, সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দুয়ারে মদ। আপনি অবাক হয়ে যাবেন, এটা হচ্ছে একমাত্র রাজ্য সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কর্পোরেশন তারা মদের ব্যবসায় নামবে, সরকার মদের ব্যবসা করবে, এবং কর্পোরেশন এলাকায় 1 কিলোমিটার অন্তর, পুরসভা এলাকায় 2 কিলোমিটার অন্তর, এবং পঞ্চায়েত এলাকায় 3 কিলোমিটারের মধ্যে একটা মদের দোকান থাকতেই হবে। গত 1-1.5 বছরে 21,000 মদের দোকান হয়েছে, এবং আপনি দেখবেন এখন বিভিন্ন চা বাগান থেকে শুরু করে শ্রমিক মহল্লা, বিভিন্ন বাড়ি, সেখানে একের পর এক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কি ধ্বংস? কারণ কি? যে নেশা করে তারা সমস্ত আয় নষ্ট করে ফেলছে, বাড়িতে অত্যাচার করছে, অশান্তি করছে। নেশার সুযোগ বাড়ানো, মদটা হচ্ছে দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়া, এটা হচ্ছে ওনার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পাশে দেখুন বিহার, নীতিশ কুমার, গুজরাট দেখুন, আরও অনেক সরকার আছে যারা মদকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ তারা দেখেছে যে মদের যত বৃদ্ধি হচ্ছে, মদ সেবনের অপরাধ প্রবণতা, অপরাধ তত বাড়ছে, এবং মদটা বন্ধ করে বিহারের অপরাধ প্রবণতা কী পরিমাণে কমে গেছে, এটা আপনারা সাংবাদিক, আমার আর বুঝিয়ে বলার নেই। তা যার সরকারের এইটা হচ্ছে অগ্রাধিকার, যার সরকারের অগ্রাধিকার হচ্ছে স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে, যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ নয়, 10 লাখ 20 লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ দেয়া, তা সেই সরকার আয়নায় তার মুখ্যমন্ত্রী মুখ দেখবেন, এই আশা করাটাই তো অন্যায়। উনি এখন নবান্নের 14 তলায় বসে থাকেন, বেহালা বাজান, আর খুব ওনার ওই যে সুর, ওই সুরে উনি ভাবেন অবশ্য খুব সুন্দর সুর, তা ওই সুরে উনি গান, আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। তো উনি তো এই প্রতিবাদীদের জীবন নরক করে দেওয়ার কাজে নেমেছেন, তাই উনি ধর্ণা করতে পারেন, কিন্তু অন্য বঞ্চিতরা তারা ধর্ণা করতে পারবে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার, আরও একটি গুরুতর অভিযোগ গতকাল আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা নেই, অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয়ের একটা অভিযোগ উঠছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। দেখুন, গতকাল বিজেপির রাজ্য সভাপতি তিনি সুকান্ত মজুমদার, তিনি সাম্প্রতিককালের সিএজি রিপোর্টের কথাটা বলেছেন। আমি আপনাদের একটু পিছিয়ে যাই। সেটা হচ্ছে 2022-23 সালে যে সিএজি রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছেন যে 2,29,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার ওই 5 বছরে কেন্দ্রকে দেয়নি। এখন কেন্দ্র এবং রাজ্যের অর্থ দপ্তরের নিয়ম হচ্ছে যে আমি একটা প্রকল্পে একটা টাকা খরচ করার পরে 1 বছরের মধ্যে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাকে জমা দিতে হবে, এবং যদি জমা না দিই তাহলে কি কেন্দ্র কি রাজ্য, যেখানে রাজ্য যখন পৌরসভাকে টাকা দেয় বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিকে টাকা দেয়, একই সিস্টেম, সেই পরিমাণ টাকা হয় কমে যাবে, অথবা সেই খাতে বরাদ্দ বন্ধ হয়ে যাবে। তা 2,29,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট উনি দেননি। কেন ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি? 3টে কারণে হতে পারে। এক হতে পারে যে এই 2,29,000 কোটি টাকাটা যে প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল, সেই প্রকল্পের উপভোক্তাদের কাছে না পৌঁছিয়ে লুট হয়ে গেছে।
এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় একটা কারণ হতে পারে যে এই এক খাতের টাকা অন্য খাতে খরচ করেছেন, যেটা বেআইনি। ধরুন কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের জন্য টাকা দিচ্ছে, সেটা তো 100 দিনের কাজের খাতেই খরচা করতে হবে। সেটা আপনি অন্য খাতে খরচ করলে 100 দিনের যারা কাজ করবে তারা তো টাকা পাবে না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। 3 নম্বর হতে পারে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থাটা এতটাই ভেঙে গেছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে একটা কোনো বস্তু আছে এটাই তারা জানে না। তো ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার পরেও রাজ্য সরকার বলছেন, দেখবেন এই সুকান্তবাবু যে ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলছেন এটা কিন্তু সাম্প্রতিক, এটার এফেক্ট এখনও কেন্দ্রীয় বরাদ্দতে হয়নি। আমি যে ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলছি এটার এফেক্ট কেন্দ্রীয় বরাদ্দে হয়েছে। তার কেন্দ্রীয় সরকারের বরাদ্দ কেটে নেওয়া উচিত ছিল 2,29,000 কোটি টাকা, কেন্দ্রীয় সরকার দেননি, রাজ্য সরকার বলছে 1,15,000 কোটি টাকা। তার মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াও বিভিন্ন প্রকল্পে মানুষের কথা ভেবে বা দিদি মোদি সেটিংয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু 1,14,000 কোটি টাকা দিয়েছেন। তা তুমি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে না, তুমি টাকা যথেচ্ছ খরচ করবে, আর তুমি বলবে টাকা না দিলেই বঞ্চনা, এ তো হয় না। সবথেকে ভয়ঙ্কর খবর আপনি দেখবেন, গত কয়েক মাস ধরে প্রায় বেরোচ্ছে, গত 2 মাস ধরে বিভিন্ন খবরের কাগজে যে রাজ্য সরকার বারবার বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিচ্ছে খরচ করো খরচ করো খরচ করো। যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, যে কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্য সরকারের বিভিন্ন বরাদ্দ খরচ হয়নি। এই তো মৎস্য উন্নয়ন নিগমে 75% টাকা খরচ হয়নি। অর্থাৎ যে টাকাটা আছে সেই টাকায় যে পরিমাণ মানুষ মানে সেবা পেতে পারত, পরিষেবা পেতে পারত, উপকৃত হতে পারত, তুমি সেইটাই খরচ করতে পারছো না, আর বলছো কেন্দ্রীয় বঞ্চনা। এগুলো নাটক ছাড়া আর কিছু না। নমস্কার।